আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি নিয়ে এসেছি রোড টু সাকসেস সত্যজিৎ চক্রবর্তী পর্ব 2 নিয়ে। সফলতার স্থপতি। আসুন ভাগ্যরেখাকে চ্যালেঞ্জ করি। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি কে? রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা, নাকি বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, নাকি আপনি মনে মনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা বিল গেটসকে শ্রেষ্ঠ ক্ষমতাধর ব্যক্তি ভাবছেন? পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি ভ্লাদিমির পুতিন নয়, বারাক ওবামা কিংবা ডোনাল্ড ট্রাম্পও নয়, এমনকি নরেন্দ্র মোদী কিংবা সম্পদের সম্রাট বিল গেটসও নয়। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হলেন তিনি, যাকে এই মুহূর্তে আপনি আয়নার সামনে দাঁড়িয়ে দেখবেন। অর্থাৎ আপনি সেই শ্রেষ্ঠ ক্ষমতাধর ব্যক্তি। আপনি যেমনটি চাইবেন, আপনার পৃথিবী ঠিক তেমনটিই হবে। আপনি কি হতে চান? ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশের এসপি, ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসক, সুপ্রিম কোর্টের বিচারপতি, সচিবালয়ের গুরুত্বপূর্ণ সচিব? আপনি ঠিক তাই হতে পারবেন যা আপনি চাইবেন। বারাক ওবামা চেয়েছেন বলেই কেউ ম্যাজিস্ট্রেট হয়নি। ভ্লাদিমির পুতিন চেয়েছেন বলেই কেউ বিচারপতি হননি। বিল গেটস চাননি বলে কারো সচিব হওয়া আটকায়নি। ডোনাল্ড ট্রাম্প সুপারিশ করেনি বলে কারো জেলা প্রশাসক কিংবা ডিসি হওয়ার পথ বন্ধ হয়ে যায়নি। জেলা প্রশাসকের ওই সম্মানিত জেলা প্রশাসক কিংবা সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি, পুলিশের সম্মানিত চৌকস অফিসার এসপি কিংবা সম্মানিত ম্যাজিস্ট্রেট, তারা প্রত্যেকেই এমন অবস্থানে পৌঁছাতে পেরেছেন শুধু নিজেরা চেয়েছেন বলেই। ইয়াস, আবারও বলছি এবং খুব জোর দিয়েই বলছি, শুধু তারা নিজেরা চেয়েছেন বলেই এবং সে অনুযায়ী পড়াশোনা ও শ্রম দিয়েছেন বলেই তারা আজ প্রত্যেকে নিজ নিজ জায়গায় সফল। এখন জনাব, আমার প্রশ্ন আপনার কাছে, আপনিও আপনার পৃথিবীর শ্রেষ্ঠ ক্ষমতাধর ব্যক্তি হতে চান কি না? আপনিও আপনার স্বপ্ন পূরণ করে সফল হতে চান কি না? বিশ্বাস করেন, যদি আপনি চান, তবে আপনার সফলতায় বাধা হয়ে দাঁড়াবে এমন কেউ নেই। বৃষ্টির কারণে যে আপনি স্কুলে যেতে চাননি, সে একই বৃষ্টিতে আপনার ক্লাসের কেউ একজন সব ক্লাস করে পরীক্ষায় ফার্স্ট হয়ে যায়। শুধু আপনার আগ্রহ না থাকাতেই বৃষ্টি আপনার কাছে বাধার দেয়াল হয়ে দাঁড়ালো, আর একই বৃষ্টিতে ভিজে কেউ ফার্স্ট হয়ে গেল। বৃষ্টি কিন্তু একই, অথচ কারো অলসতা ও অনীহায় সেটি হয়ে যায় দুর্যোগের, এবং অন্য কারো চ্যালেঞ্জ ও স্বপ্ন পূরণে তা হয়ে যায় সুযোগ। আবারও বলছি, বৃষ্টি কিন্তু একই। একে আপনি চাইলে দুর্যোগও বানাতে পারেন, কিংবা আপনার ঐকান্তিক ইচ্ছা আর চ্যালেঞ্জে সেই দুর্যোগটি হয়ে যেতে পারে বড় সুযোগ। জীবন আপনার, চয়েস আপনার, অতএব সিদ্ধান্তও আপনার। আপনি যখন ভাবছেন একবার সুযোগ পাই তবে আমিও সফল হতে পারবো, ঠিক সেই মুহূর্তে একটু ইতিহাস খুঁজে দেখেন সফলের সুযোগ সৃষ্টি করেছেন। সুযোগ কখনো আসে না, সুযোগ সৃষ্টি করতে হয়। শুধু তাই নয়, সুযোগ আসার মতো সুযোগটিও আপনাকে সৃষ্টি করতে হবে। ধরুন, আপনি গত 1 বছর ধরে একটি সরকারি চাকরির জন্য অপেক্ষা করছেন। হঠাৎ আগামীকাল জাতীয় দৈনিক পত্রিকায় দেখতে পেলেন চাকরির বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি। আপনিও খুশিতে আত্মহারা। কিন্তু সমস্যাটি হলো, এই নিয়োগ পরীক্ষার জন্য আপনি প্রস্তুতি নেননি, কোনো পড়াশোনা করেননি। যেহেতু আপনার প্রস্তুতি নেই, এই বিষয়ে আপনি পড়াশোনাও করেননি, সুতরাং এই পরীক্ষায় আপনার কোয়ালিফাই হওয়ার কোনো চান্স নেই। তবে যারা গত 1 বছর ধরে পড়াশোনা করে সঠিক প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিবে, তারাই কোয়ালিফাই হয়ে এসপি, ম্যাজিস্ট্রেট, সহকারী জজ, ইঞ্জিনিয়ার, ডাক্তার, আইনজীবী, বিসিএস ক্যাডার অফিসার ইত্যাদি হিসেবে নিয়োগ পাবেন। তাহলে ঘটনাটি কি দাঁড়ালো? যে নিয়োগ বিজ্ঞপ্তি আপনার জন্য শুধুই একটি বিজ্ঞপ্তি রয়ে গেল। অর্থাৎ সঠিক সময়ে সঠিক কাজটি করে নিজেকে প্রস্তুত করে রাখতে পারেননি বলেই আপনি সুযোগ আসার মতো সুযোগটি তৈরি করতে ব্যর্থ হয়েছেন। নিজেকে প্রস্তুত রাখার মানেই হলো সুযোগ আসার পথটি নিজ হাতে তৈরি করে রাখা। এ কারণেই আমি বিশ্বাস করি,
ব্যর্থরা যখন সুযোগের অপেক্ষায় বসে থাকে, সাহসীরা তখন শ্রম ও মেধা দিয়ে নিজেরাই সুযোগ সৃষ্টি করে। প্রকৃতপক্ষে জীবনে আসলে সুযোগ বলতে কিছুই নেই। আপনি যেটিকে সুযোগ বলছেন, আমি বলছি সেটিকে আপনার কাজের স্বীকৃতি। বেটার ওয়ার্ক, বেস্ট চ্যালেঞ্জ। ফলোয়ার থেকে আইকন। আমরা সবাই শ্রেষ্ঠ হতে চাই, কিন্তু শ্রেষ্ঠ হওয়ার জন্য শ্রেষ্ঠ কাজটি করতে চাই না। মানুষের চাওয়া এবং সফল হওয়ার মধ্যেখানে যে সময়টুকু থাকে তার নামই হলো কাজ। আপনি যদি আপনার কাজকে শ্রেষ্ঠ ভালোবাসাটুকু দেন, তবে আপনার সেই কাজই আপনাকে শ্রেষ্ঠ মানুষ হিসেবে গড়ে তুলবে। আপনি আজ যা নিজের প্রয়োজনে নিজে ভালোবেসে করছেন, কাল সেই কাজটি অন্যদের কাছে ক্যারিয়ার হিসেবে স্বীকৃতি পাবে। আপনি যা খুশি করেন, তবে ভালোবেসে করেন। আপনার প্রতিটি কাজেই একদিন লক্ষ কোটি ডলারের বিনিময় হবে, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি লাভ করবে। বিশ্বাস হচ্ছে না কথাটি? পাগলের প্রলাপ মনে হচ্ছে? আচ্ছা, বর্তমানে যারা বিউটি পার্লারে বিউটিশিয়ান হিসেবে ক্যারিয়ার করেছেন, তারা কি আসলে কাজটি করেছেন বা করছেন? পৃথিবীর শুরুতে তো মানুষের সৌন্দর্য বৃদ্ধির এত প্রয়োজন ছিল না। তখন তো মানুষ সৌন্দর্য বৃদ্ধির জন্য প্রসাধনী দেয়া তো দূরে থাক, নিজের দেহ ঢাকার জন্য কাপড় পর্যন্ত ছিল না। পৃথিবীর শুরুতে মানুষ গাছের বাকল পরিধান করত। তাহলে সভ্যতার বিবর্তনের এত পরে এসে বিউটি পার্লার এত জনপ্রিয় হলো কিভাবে? দেশের হাজার হাজার তরুণী হঠাৎ করে বিউটিশিয়ান হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করতে প্রশিক্ষণ নিচ্ছেন। পৃথিবীর কোনো এক প্রান্তে কেউ শুধু নিজেকে সুন্দর রাখতে এই সাজের ব্যাপারটি এলো। তারপর কাজ থেকে এক থেকে অন্যজনে ছড়িয়ে পড়তে লাগলো। বর্তমানে টিভিতে অনুষ্ঠান দেখা যায় বিউটিশিয়ান সেলিব্রিটি কানিস আলমাস খানকে। তারা কি করেছেন? কেন আজ অনেকেই তাদের মতো ক্যারিয়ার করতে চায়? শুধু তাই নয়, দেশের বিভিন্ন প্রান্তের নারীরা এই বিউটি পার্লারের মাধ্যমে আত্মনির্ভরশীল হচ্ছে। তারা আসলে বিশেষ কিছু করেননি, মাইক দিয়ে প্রচারণা চালাননি, অন্যান্য পণ্যের মতো ঢালাও বিজ্ঞাপন দেননি। তারা শুধু নিজের কাজটিকে ভালোবেসে করেছেন। আর এভাবেই মানুষের সৌন্দর্য ফুটিয়ে তোলাটা প্রাতিষ্ঠানিক স্বীকৃতি লাভ করলো। বিউটিশিয়ান হিসেবে নারীরা ক্যারিয়ার শুরু করতে লাগলো। তাই বলছিলাম, আপনি যদি আপনার কাজকে ভালোবাসা দেন, তারপর সেই কাজই আপনাকে শ্রেষ্ঠত্ব এনে দেবে। পৃথিবীর যত বিখ্যাত ব্যক্তি আছেন, এরা কেউ বিখ্যাত হওয়ার জন্য কিছুই করেননি। এমনকি কাজ করার সময় তাদের চিন্তা চেতনায় জনপ্রিয় হওয়ার বিন্দু মাত্র বাসনাও ছিল না। তবে তারা তাদের কাজের প্রতি ডেডিকেটেড ছিল। তারা তাদের কাজকে ভালোবাসতেন, আর পরবর্তীতে কাজেই তাদের বিখ্যাত করে তুলল। রবীন্দ্রনাথ ঠাকুর টাকার জন্য গল্প, কবিতা, উপন্যাস লিখেননি। মহাত্মা গান্ধী, ক্ষুদিরাম, প্রীতিলতা, মাস্টারদা সূর্য সেন এরা নিছক জনপ্রিয়তার আশায় আন্দোলন সংগ্রাম করেননি। আলফ্রেড নোবেল শুধু টাকার জন্য ডাইনামাইট আবিষ্কার করেননি। এরা প্রত্যেকে কাজ করেছেন কাজকে ভালোবেসে, আর তাদের সেই কাজই আজ তাদের এত জনপ্রিয়তা এনে দিয়েছে। বেসরকারি যেসব মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, সেখানে প্রমোশন হয় কিসের ভিত্তিতে? এক কথায় বললে বলা যায়, আপনার পারফরমেন্সের উপরেই নির্ভর করবে আপনার প্রমোশন। সরকারি চাকরিতে নিয়োগের জন্য আপনাকে একবার পরীক্ষা দিতে হয়, কিন্তু বেসরকারি চাকরিতে আপনাকে প্রতিদিনই পরীক্ষা দিয়ে প্রমাণ করতে হয় আপনি যোগ্য। এসব কোম্পানি আপনাকে লক্ষ টাকা বেতনের অফার করে। কেন এত টাকা বেতনের অফার করে? সোজা কথাই বলতে গেলে, এরা আপনাকে নয়, আপনার পারফরমেন্সকেই বেতন বা সম্মানই দেয়। যে মুহূর্তে আপনি নিজের পারফরমেন্স প্রমাণ করতে ব্যর্থ হবেন, তারপর মুহূর্তে আপনি চাকরি থাকার আর কোনো কারণ নেই। যদি এই মুহূর্তে আপনাকে প্রশ্ন করি, আপনি কেন চাকরি করছেন? শুধু টাকার জন্য? চাকরিটি টিকিয়ে রাখার জন্যই চাকরি করছেন? ভালোবেসে? ভালো ক্যারিয়ার করতে? যদি শুধু টাকার জন্য চাকরি করেন, কিংবা জাস্ট চাকরিটি টিকিয়ে রাখতে কাজ করেন, তবে আপনার পক্ষে বেশি দূর যাওয়া সম্ভব নয়। আপনি সুযোগ পেলেই কাজ ফাঁকি দেবেন, যা কোম্পানির জন্য ভালো কিছু বয়ে আনবে না।
অপরদিকে আপনি যদি ভালোবেসে ভালো ক্যারিয়ার গড়তে কাজ করেন, তবে আপনি কোম্পানিকে অনেক কিছুই দিতে পারবেন, আর বিনিময়ে কোম্পানির ভালোবাসা দ্বিগুণ হারে ফেরত পাবেন, অর্থাৎ প্রমোশন পাবেন। আমি ব্যক্তিগতভাবেই অনেককেই দেখেছি যারা বেসরকারি কোনো লিডিং পর্যায়ের কোম্পানি কিংবা মাঝারি মানের কোম্পানিতে যে পদে চাকরিতে জয়েন করেছে, তারা মাত্র 2 বা 1 ধাপ উপরে যেতে পারে, আর বেশি দূর যেতে পারে না। আর এভাবেই মাত্র 2-1 ধাপ প্রমোশন নিয়েই চাকরি জীবনের ইতি টানে। আবার অন্যদিকে দেখা যায় একই পদে একই সময়ে জয়েন করে তারই বন্ধু বা সহকর্মী ওই কোম্পানির ম্যানেজার কিংবা তারও উপরের পদে পৌঁছে যায়, অথচ দুজনেরই শিক্ষাগত যোগ্যতা একই, পার্থক্য শুধু পারফরম্যান্স। আপনি ভালো পারফরম্যান্স তখনই দিতে পারবেন যখন আপনার কাজের প্রতি ভালোবাসা থাকবে। আর এভাবেই কাজের মধ্য দিয়েই আজকের ফলোয়ার হয়ে ওঠে আগামী দিনের আইকন। সুখ আপনার ভাবনায়, ঘটনাই নয়। আমরা সবাই সুখী, আমরা সবাই সুখী হতে চাই, অথচ মজার ব্যাপার হলো আমরা কেউ কখনো নিজেদের সুখী বলতে পারি না। আপনাকে সুখ কে দিবে? পৃথিবীর কোনো মানুষের কি সাধ্য আছে সুখ দেওয়ার? সুখ দেওয়া যায় না, নেওয়া যায় না, সুখ অনুভব করতে হয়। পৃথিবীর কেউই আপনাকে সুখ দিতে পারবে না যতক্ষণ আপনি নিজে সুখী অনুভব করছেন। আপনি নিজে সুখী হতে চান, তবে আপনি সুখে আছেন এমন একটা ভাব আপনার মাঝে রাখতে হবে। আপনি যদি খুব সামান্য বিষয়েও হাসতে পারেন কিংবা বিনা কারণে নিজে নিজে হাসতে পারেন, তবে ওই হাসির মুহূর্তটুকুতে আপনার শরীরে কিছুটা হলেও ভালো বোধ করবেন। বলছিলাম, আপনার সুখে থাকতে হলে আপনাকে সুখে আছেন এমন ভাব রাখতে হবে। কেন বললাম কথাটি? আচ্ছা, যারা বিভিন্ন সরকারি চাকরিতে অফিসার বা ঊর্ধ্বতন কর্মকর্তা পদে নিয়োগের জন্য প্রার্থী হিসেবে ভাইবা দিতে যান, তারা কি ধরনের পোশাক পরে যান? তারা প্রত্যেকে খুব সুন্দর ও মার্জিত পোশাক পরে যান। শার্টের সাথে অবশ্যই মানানসই টাই পরে যান, কেউ কেউ কোটও পরেন। প্রশ্ন হলো, কেন তারা ভাইবা দিতে গিয়ে সুন্দর শার্ট, প্যান্ট, টাই, কোট ইত্যাদি পরেন? যারা ভাইবা পরীক্ষা দিতে যান তারা তো বেকার, তাদের তো এত ভালো পোশাক থাকার কথা না, বা এত ভালো পোশাকটাই তো বেমান। আবার নিয়োগদাতা ব্যক্তিরা চান আপনি কোট, টাই ও মার্জিত পোশাক পরে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করুন। কেন এমনটি হয়? কারণ আপনি যদি অফিসার হতে চান বা অফিসার হওয়ার জন্য ভাইবা দিতে চান, তবে আপনার পোশাকও অফিসার সুলভ ভাব থাকতে হবে। তার মানে বিষয়টি কি দাঁড়ালো? আপনি যত বড় অফিসার হতে চান, ঠিক তত বড় অফিসারের মতো ভাব আপনার নিজের মাঝেই রাখতে হবে অফিসার হওয়ার আগেই। এবার আসুন সুখের ব্যাপারে। অফিসার হওয়ার জন্য যেমন আপনি অফিসার হওয়ার আগেই অফিসার সুলভ ভাব আনছেন নিজের মাঝে, ঠিক তেমন ভাবে যেমনটি সুখী হতে চান, ঠিক তেমনই সুখে আছেন এমন ভাব নিজের মাঝে রাখতে হবে। আপনি নৌবাহিনীতে চাকরি করতে গেলে আপনাকে আগে থেকেই সাঁতার জানতে হবে। এখানে আপনার এটা বলার সুযোগ নাই যে নৌবাহিনীতে চাকরি পাওয়ার পরেই তো সাঁতার প্রয়োজন। তাহলে আগে থেকে কেন সাঁতার জানতে হবে? সুখের ব্যাপারটিও এমন। যেমন সুখ চান, তেমন সুখের অভিনয় করুন। সুখ নিজে থেকে অনুভব করতে হয়। যদি আপনি বলেন আপনি গরিব, তাই আপনি সুখী নন, তাহলে কোটিপতি বড় লোকেরা কেন অসুখী? তাদের তো টাকার অভাব নেই। সাধারণত দেখা যায় বিভিন্ন ক্লিনিকে চিন্তার কারণে যেসব স্ট্রোক করা রোগী যান, তাদের অধিকাংশই ধনাঢ্য ব্যক্তি। তারা কেন চিন্তায় স্ট্রোক করে? যদি বলেন আপনার লেখাপড়া কম, তাই আপনি অসুখী, তাহলে অনেক বড় বড় অফিসারের দিকে তাকান, দেখবেন তাদের চেহারায় চিন্তার ভাব। আপনার বন্ধুর ছেলে পরীক্ষায় A+ পেল, আপনার ছেলে কেন পায় না? আপনার পাশের বাসার ভদ্রলোকটি ডিবির লটারি পেল, আপনি কেন পেলেন না? এমন সব ভাবনায় আমাদেরকে সুখী হতে দেয় না। আমরা সবসময় নিজেদেরকে অন্যের সাথে তুলনা করে ক্রমাগত অসুখী করে তুলেছি। আপনার তুলনা আপনি নিজেই। আপনি যত বেশি নিজেকে অন্যের সাথে তুলনা করবেন, তত বেশি সুখ হারাবেন। অনেকেই বলেন চারপাশের নানান ঘটনা, ব্যক্তিগত ব্যর্থতাই তাদের অসুখী হওয়ার মূল কারণ।
কোনো ঘটনা মানুষকে দুঃখ দিতে পারে না, আবার আনন্দও দিতে পারে না। ঘটনাকে আপনি কিভাবে দেখছেন সেই দৃষ্টিভঙ্গিই আপনাকে সুখী কিংবা দুঃখী করবে। অর্থাৎ সুখ ও দুঃখ এই দুটোই আপনার দৃষ্টিভঙ্গির ফলাফল, ঘটনা নয়। আপনার বন্ধুর সাফল্যে আপনি যদি কষ্ট পান, মনে হিংসা জাগে, তবে ওই মুহূর্ত থেকে আপনার নেগেটিভ চিন্তা শুরু হবে এবং অসুখী হবেন। কিন্তু আপনি যদি আপনার বন্ধুর সাফল্যে অনুপ্রাণিত হতে পারেন, তবে আপনি স্বয়ংক্রিয়ভাবে সুখ অনুভব করবেন। এখানে ঘটনা কিন্তু একই, বন্ধুর সাফল্য, কিন্তু দৃষ্টিভঙ্গি আলাদা হওয়ার কারণে আপনার সুখী হওয়া আর অসুখী হওয়া নির্ভর করছে। এক কথায় বলতে গেলে সুখ কিংবা দুঃখ দুটির চাবিকাঠি আপনার দৃষ্টিভঙ্গিতে, ঘটনাই নয়। তাই ঘটনা দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার পরিবর্তে আপনি ঘটনাকেই নিয়ন্ত্রণ করুন। আমার যখনই হতাশা আসে কিংবা কোনো কিছু ব্যর্থতা বা না পাওয়ার যন্ত্রণায় মন বিষণ্ণ হয়ে ওঠে, তখন আমি নিচের লেখাটি পড়ি। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তাও ভালোই হবে। তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছো? তুমি কি নিয়ে এসেছিলে পৃথিবীতে যা তুমি হারিয়েছো? তুমি কি সৃষ্টি করেছো যা নষ্ট হয়ে গেছে? তোমার আজ যা আছে কাল তা অন্য কারো ছিল, পরশু সেটা অন্য কারো হয়ে যাবে। পরিবর্তনই সংসারের নিয়ম। পৃথিবীতে আমরা আসার সময় শুধু বিধাতা প্রদত্ত দেহটি নিয়ে এসেছিলাম। এরপর থেকে আজ পর্যন্ত আপনার দামি পোশাক, বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট, ভালো বাড়ি, নতুন মডেলের গাড়ি কিংবা প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব, সুখ্যাতি সবই আপনি নিজে অর্জন করেছেন এই পৃথিবী থেকেই। যে চাকরিটি আজ আপনার, একদিন সে পদে অন্য কেউ ছিল। অর্থাৎ যে চাকরিটি আজ আপনার, একদিন সেই পদে অন্য কেউ ছিল। আপনার প্রমোশন বা অবসরের পর ওই একই পদ কাল অন্য কারো হয়ে যাবে। এটাই তো নিয়ম। অতএব এই পৃথিবীতে এসে আপনি কিছুই হারাননি, শুধুই অর্জন করেছেন। একবার নাসিরউদ্দিন হোজ্জাকে এক লোক প্রশ্ন করেছিল, জীবনে সুখী হতে হলে কোন বিষয়টা আমাদের মনে রাখা উচিত আর কোন বিষয়টা ভুলে যাওয়া উচিত। তিনি বললেন, জীবনে যদি কারো উপকার করো তবে সেটি চিরজীবনের জন্য ভুলে যাবে। যদি কখনো কারো উপকার পাও তবে সেটি সারা জীবন মনে রাখবে। আপনি কত আক্ষেপ করছেন অন্যের সুখ দেখে, বাড়ি গাড়ি দেখে। আপনি মনে মনে বিধাতার উপর আক্ষেপ করে বলছেন, বিধাতা আমাকে কিছুই দেয়নি। জন্মের পর থেকে এই পর্যন্ত কি পরিমাণ ফ্রিতে অক্সিজেন নিয়েছেন আপনি, তা আপনার জানা আছে? একবার মেডিকেলে গিয়ে দেখুন, তাদের কত বেশি টাকা প্রদান করতে হয় সিলিন্ডার অক্সিজেনের জন্য। অথচ বিধাতা আপনাকে যে এত বছর পর্যন্ত ফ্রিতে অক্সিজেন দিল, তার বিনিময়ে কি আপনাকে কোনো টাকা প্রদান করতে হলো? প্রতি মাসে 1000 খানেক টাকা আপনাকে বিদ্যুৎ বিল দিতে হয়। অথচ সেই জন্মের পর এখনো পর্যন্ত দিনে সূর্যের আলো আর রাতে চাঁদের আলোয় আপনার জন্য বিধাতা কর্তৃক রয়েছে। কত টাকা প্রদান করেছেন আপনি এর জন্য? 1 টাকাও না। এসব বিধাতার উপহার আপনার জন্য। এসবের জন্য আপনাকে কোনো টাকা দিতে হয় না। যদি এসব আলো, অক্সিজেনের জন্য আপনাকে টাকা প্রদান করতে হতো, তবে একবার ভাবুন এই পৃথিবীতে আপনি কতদিন টিকে থাকতে পারতেন। আমরা সবসময় অন্য একজনকে দেখেই নিজেকে অসুখী ভাবতে শুরু করি। নিজের সুখটা কখনো নিজেরা দেখি না। যে কৃষকের মাথার উপর দিয়ে বিমান উড়ে যায়, সেভাবে বিমানে বসে থাকা লোকগুলো বিদেশে গিয়ে লক্ষ লক্ষ টাকা আয় করবে, আর আমি কত অসুখী। অন্যদিকে বিমানে বসা যাত্রীটি ভাবছে, দেশে থেকে সামান্য কৃষিকাজ করতে পারলেও অন্তত কাছের মানুষদের কাছে থাকতে পারতাম, প্রতিদিন তাদের সাথে সময় কাটাতে পারতাম। বিদেশে নিঃসঙ্গ জীবন কতই না কষ্টের। দেশের একজন কৃষকও আমার চেয়ে অনেক সুখী। দেখুন, আমরা কেউই সুখী হতে পারছি না শুধু অন্যের দিকে তাকিয়ে। অথচ আমরা চাইলেই আমাদের ভাবনাকে পরিবর্তন করে
নিজেদের সুখী ভাবতে পারি। ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।